দেশকে দীর্ঘস্থায়ী গণতন্ত্রের পথে নিতে তত্ত্বাবধায়ক সরকারে ফিরতে চাই মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। কমিটি প্রত্যাখ্যান, 5টি দাবি উপস্থাপন প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের। চন্দ্রনাথ পাহাড় ঘিরে উস্কানিমূলক কার্যক্রমের চিহ্ন দেখামাত্রই ব্যবস্থা নেওয়ার নির্দেশ। ডুমুরিয়ার জিয়েলতলা আশ্রমের ধর্মগুরু নারায়ণ গোসাই আটক। ভারতকে ফের নিষেধাজ্ঞার কড়া হুঁশিয়ারি ফিফার। বিশ্বযুদ্ধে জড়াবো না, তবে অর্থনৈতিক যুদ্ধ হবে, পুতিনকে হুঁশিয়ারি ট্রাম্পের। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। দেশকে দীর্ঘস্থায়ী গণতন্ত্রের পথে নিতে তত্ত্বাবধায়ক সরকারে ফিরতে চাই, এই মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ সর্বোচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সংক্রান্ত মামলার আপিল শুনানির দিন ধার্য হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা মনে করি ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে। এই রায় ক্যান্সারের মতো। নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, ভোটাধিকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, তাই রায়টি বাতিল হওয়া দরকার। তিনি জানান, আগামী 21 অক্টোবর আপিল শুনানিতে তাদের প্রার্থনা থাকবে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়টি বাতিল ঘোষণা করা হোক। পাশাপাশি তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের ভূমিকার বিষয়েও আদালতকে অবহিত করা হবে। আদালত বিএনপি, জামায়াত, 5 বিশিষ্ট নাগরিক সহ বিভিন্ন পক্ষের করা রিভিউ আবেদন থেকে আপিল শুনানির আবেদন মঞ্জুর করেছেন। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এই আদেশ দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হয় 1996 সালের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, কিন্তু 2011 সালের 10 মে সুপ্রিম কোর্টের রায়ে তা বাতিল করা হয় এবং পরবর্তীতে সংসদে পাশ হয় পঞ্চদশ সংশোধনী। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ আবেদন চলমান রয়েছে। কমিটি প্রত্যাখ্যান করেছে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা। 3 দফা দাবির পরিপ্রেক্ষিতে গঠিত অন্তর্বর্তী সরকারের কমিটিকে অবৈধ ও অগ্রহণযোগ্য বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা। আজ বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি জুবায়ের আহমেদ এই ঘোষণা দেন। তিনি বলেন, প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটি গঠিত প্রকৌশল শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি না থাকায় এটি গণতান্ত্রিক নয়, তাই শিক্ষার্থীরা সেটি প্রত্যাখ্যান করছে। জুবায়ের আহমেদ জানান, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে এসে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেক হোল্ডারদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তিনি বলেন, আগের 3 দফা দাবি দ্রুততম সময়ে মেনে নিয়ে নির্বাহী আদেশ জারি করতে হবে। উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, আদিলুর রহমান এবং সৈয়দ রিজওয়ানা হাসানকে আজকেই এর নিশ্চয়তা দিতে হবে। এ সময় আরও 5টি দাবি উপস্থাপন করেন শিক্ষার্থীরা। পূর্বের 3 দফা দাবি অবিলম্বে কার্যকর করা, পুলিশের হামলায় আহত শিক্ষার্থীদের সম্পূর্ণ চিকিৎসা ব্যয় সরকারকে বহন করা, আন্দোলনকালীন সময়ে সব শিক্ষার্থী নিরাপত্তা নিশ্চিত করা, পুলিশ দিয়ে যৌক্তিক আন্দোলনে আর কোনো হামলা না করা, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে চাকরিচ্যুত করা। সনাতন ধর্ম অবলম্বীদের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ ধাম কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধানরঞ্জন রায় পোদ্দার ও ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। আজ সকালে রেল ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিটির নেতারা জানান, 5 বছর ধরে মন্দির ঘিরে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড দেখা যাচ্ছে। সম্প্রীতির পরিবেশ নষ্টের অপচেষ্টা চলছে বলেও জানান তারা। তাৎক্ষণিকভাবে বৈঠক থেকেই 3 উপদেষ্টা মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের এই ব্যাপারে সজাগ থাকার নির্দেশ দেন। এর পাশাপাশি পাহাড়ে অবস্থিত মন্দিরে যাতায়াতের জন্য সিঁড়ির সংস্কার প্রয়োজন বলে জানান কমিটির সদস্যরা। ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, অন্য ধর্মের স্থাপনার ওপর যারা আক্রমণ করে তারা কোনোভাবেই ধার্মিক হতে পারে না, এটা অপরাধ। এ কাজে কোনো ধর্ম নেই, অধর্ম রয়েছে। ধর্মীয় সম্প্রীতি নষ্টের কোনো ধরনের চেষ্টা হলে আমরা কঠোর ব্যবস্থা নেব। আমি সনাতন ধর্মাবলম্বীদের আহ্বান জানাই, আপনারা ন্যায্য দাবি দাওয়াগুলো মন্ত্রণালয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বরাবর পাঠান, আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
খুলনা ডুমুরিয়ায় জিয়ালতলা মহামায়া আশ্রমের ধর্মগুরু নারায়ণ চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ। ধর্ষণ চেষ্টার অভিযোগে আজ ভোরে আশ্রম প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি সাব্বির খান ডালিম। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে থানায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন। থানা পুলিশের একটি টিম তার আশ্রমে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং আজ সকাল 10টার দিকে আদালতে সোপর্দ করা হয়। রাত পোহালে যশোর অভয়নগর প্রেমবাগ চায়না বাজার উন্নয়ন কমিটির নির্বাচন। প্রার্থীদের চোখে নেই ঘুম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিটি ভোটারের কাছে একাধিকবার গিয়ে ভোট ভিক্ষা চাচ্ছেন তারা। নিজেকে সবার সেরা প্রমাণে উন্নয়নের বিষয়ে আশ্বাস দিচ্ছেন সকলে। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর 12টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং চলবে 4টা পর্যন্ত। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, এবার নির্বাচনে বাজারের মোট 70 জন ভোটার তাদের পছন্দ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করবে। 5টি পদে 13 প্রার্থী লড়ছেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়াও 3টি পদে লড়ছে সভাপতি পদে 5 জন, সেক্রেটারি পদে 4 জন, সাংগঠনিক সম্পাদক পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেক প্রার্থী নির্বাচনে জিতলে বাজার উন্নয়নে কঠোর ভূমিকা রাখবেন বলে জানান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে আজ প্রেস ক্লাব যশোরে অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি MM কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মিজানুর রহমান। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। আজ অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, চ্যানেল আয়ের প্রকৃতি ও জীবন ক্লাব এবং বাংলা লিংকের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি বদরুদ্দোজা, উপজেলা প্রকৌশলী আরিফুর ইসলাম সহ অন্যরা। এ সময় বিদ্যালয়ের 6 শতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। প্লাস্টিকের বোতল দিন, পরিবেশ বান্ধব গাছ নিন, এই ব্যতিক্রমী স্লোগানের সামনে রেখে যশোরে গাছ বিতরণের অভিনব আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যবন্ধন। মনিরামপুর উপজেলার পলাশী রাজবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে প্লাস্টিকের বোতলের বিনিময়ে তুলে দেওয়া হয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। আয়োজকরা জানান, প্লাস্টিক বর্জ্য কমাতে ও শিশুদের পরিবেশ বান্ধব চিন্তায় উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বাড়ির আশপাশ থেকে প্লাস্টিকের বোতল কুড়িয়ে এনে তার বিনিময়ে পেয়েছে একটি করে গাছ। এদিন শিক্ষার্থীদের মাঝে মোট 200টি চারা বিতরণ করা হয়। ধীরে ধীরে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে এই আয়োজকরা। খেলার সংবাদ। ভারতকে আবারও নিষেধাজ্ঞার কড়া হুঁশিয়ারি দিয়েছে ফিফা। সরকারি হস্তক্ষেপ ও নতুন সংবিধান প্রণয়নে দেরির কারণে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে কঠোর বার্তা পাঠিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন। চিঠিতে বলা হয়েছে, আগামী 30 অক্টোবরের মধ্যে নতুন সংবিধান অনুযায়ী নির্বাচন না হলে ভারতকে সব ধরনের ফুটবল থেকে নির্বাসিত করা হবে। নিষিদ্ধ হলে আগামী নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে AFC এশিয়ান কাপ বাছাই পর্বেও খেলতে পারবে না ভারত। ফিফার মতে, বারবার অনুরোধ সত্ত্বেও AIFF এখনো স্বচ্ছ প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে পারেনি। 2017 সাল থেকে ঝুলে থাকা মামলার কারণে ভারতীয় ফুটবলে এক অনিশ্চয়তা তৈরি হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইউক্রেনে যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের মন্ত্রিসভার বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে। আমি অর্থনৈতিক বিষয়ে কথা বলছি, কেননা আমরা কোনো বিশ্বযুদ্ধে জড়াতে চাচ্ছি না। একজন সাংবাদিক জিজ্ঞাসা করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরিণতি ভোগ করতে হবে কিনা। জবাবে ট্রাম্প বলেন, আমার মনে যা আছে তা খুবই গুরুতর। যদি আমাকে তা করতেই হয় তবে আমি এর অবসান দেখতে চাই। ট্রাম্প আরও বলেন, এটি বিশ্বযুদ্ধ হবে না, তবে এটি একটি অর্থনৈতিক যুদ্ধ হবে। একটি অর্থনৈতিক যুদ্ধ খারাপ হতে চলেছে এবং এটি রাশিয়ার জন্য খারাপ হতে চলেছে, তবে আমি তা চাই না।
দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।